Okay, this is going to be the last class of inflation, anti-inflationary policy. অ্যান্টি পলিসি বলতে আমরা কি বুঝি? ইনফ্লেশন মানে কি? প্রাইস লেভেলের যে সাস্টেইনড রাইজ হয়, সেই প্রাইস লেভেলের সাস্টেইনড রাইজ হওয়াটাকে আমরা বলে থাকি ইনফ্লেশন। এবার পলিসি মানে গভর্নমেন্টের কোনো নিউ টাইপ অফ কনস্টিটিউশন, বা গভর্নমেন্টের কোনো নিউ টাইপ অফ ফ্রেমওয়ার্ক অফ রুলস, বা গভর্নমেন্টের কোনো নিউ টাইপ অফ রেগুলেশন, গভর্নমেন্টের কোনো নিউ টাইপ অফ অ্যাকশন। ওকে, পলিসি বেসিক্যালি মিনস গভর্নমেন্টের কোনো একটা নিউ অ্যাকশন দ্যাট ইজ কন্ট্রোল বাই গভর্নমেন্ট, যে অ্যাকশনটা গভর্নমেন্ট কন্ট্রোল করে। এবং গভর্নমেন্ট ওই অ্যাকশনটা কেন নেয়? গভর্নমেন্ট ওই অ্যাকশনটা নেয় কোনো একটা সিচুয়েশনকে বেটার করতে, বা কোনো একটা সিচুয়েশনকে ঠিক করতে। তো এইখানে পলিসি অ্যান্টি ইনফ্লেশনারি পলিসি, অর্থাৎ ইনফ্লেশনকে ঠিক করতে গভর্নমেন্ট যে পলিসিটা নেয় সেটাকে আমরা বলছি অ্যান্টি ইনফ্লেশনারি পলিসি। অর্থাৎ ইনফ্লেশনের উপর অ্যান্টি মিনস ইনফ্লেশনকে অ্যাডভার্সলি ইম্প্যাক্ট করতে, ইনফ্লেশনটাকে কন্ট্রোল করতে, ট্যাকেল করতে গভর্নমেন্ট যে পলিসিটা নেবে সেটা হচ্ছে অ্যান্টি ইনফ্লেশনারি পলিসি। সো ইউ ক্যান সি ফ্রম হেয়ার দ্যাট anti-inflationary policy refers to steps taken by the government or central bank like the Reserve Bank of India to control or reduce inflation. ইনফ্লেশন কমাতে বা কন্ট্রোল করতে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে স্টেপগুলো নিয়ে থাকে সেই স্টেপগুলোকে আমরা বলে থাকছি অ্যান্টি ইনফ্লেশনারি পলিসি। কী কারণে নেওয়া হয়? এইম কী থাকে এই পলিসিগুলোর? লক্ষ্য কী থাকে? তো এই পলিসিগুলোর মেইন যে অবজেক্টিভ বা মেইন যে লক্ষ্য থাকে সেটা হচ্ছে স্টেবিলাইজ দ্য ইকোনমিটাকে স্টেবিলাইজ করা, প্রোটেক্ট কনজিউমার পারচেজিং পাওয়ার যেন মানুষের ক্রয় ক্ষমতা যেন খুব কমে না যায়। প্রচণ্ড ইনফ্লেশন হলে কী হবে? মানুষের ক্রয় ক্ষমতা খুব কমে যাবে, সেটা যেন না হয়। এনশিওর ইকোনমিক সাস্টেনেবল গ্রোথ, প্রিভেন্ট ইকোনমিক ওভারহিটিং। অ্যান্টি ইনফ্লেশনারি পলিসিতে গভর্নমেন্টের তিনটে টাইপ অফ পলিসি থাকে, বা গভর্নমেন্ট তিনটে টাইপ অফ পলিসি নিতে পারে। কী কী সেই তিনটে টাইপ? মনিটারি পলিসি, ফিসকাল পলিসি আর সাপ্লাই সাইড মেজার্স। আমরা প্রত্যেকটা পলিসিকে ডিটেইললি পড়ব। ফার্স্টে হচ্ছে মনিটারি পলিসি। এটা একটু বলে দিই যে মনিটারি পলিসি কে কন্ট্রোল করে, মনিটারি পলিসি কার হাতে থাকে। মনিটারি পলিসি সেন্ট্রাল ব্যাংকের হাতে থাকে, বা যে কোনো দেশের সেন্ট্রাল ব্যাংকের হাতে থাকে। ইন্ডিয়ার কেসে আরবিআইয়ের হাতে মনিটারি পলিসি থাকে। আর ফিসকাল পলিসি কার হাতে থাকে? ফিসকাল পলিসি গভর্নমেন্টের হাতে থাকে। তাহলে মনিটারি পলিসি রিলেটেড যে কোনো ডিসিশন কে নেবে? সেন্ট্রাল ব্যাংক নেবে। ফিসকাল পলিসি রিলেটেড যে কোনো ডিসিশন কে নেবে? গভর্নমেন্ট নেবে, সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে, বা কিছু ক্ষেত্রে সেন্ট্রাল আর স্টেট গভর্নমেন্ট মিলে নেবে। নাও দি পয়েন্ট ইজ যে মনিটারি পলিসিতে কী কী টুল থাকে আর ফিসকাল পলিসিতে কী কী টুল থাকে। তো মনিটারি পলিসির একটা টুলের নাম হচ্ছে রেপো রেট। মনিটারি পলিসির আরেকটা টুলের নাম হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। এগুলো কি আমি সব বলবো। মনিটারি পলিসির আরেকটা টুল হচ্ছে ব্যাংক রেট, আরেকটা টুল হচ্ছে ওপেন মার্কেট অপারেশনস। তাহলে এই যে মনিটারি পলিসিগুলোর টুল, রেপো রেট, ক্যাশ রিজার্ভ রেশিও, ওপেন মার্কেট অপারেশন, ব্যাংক রেট, এই টুলগুলো সম্পর্কে যাবতীয় ডিসিশন, অর্থাৎ রেপো রেট কত হবে, ক্যাশ রিজার্ভ রেশিও কত হবে, ওপেন মার্কেট অপারেশনের ব্যাপারটা কীভাবে চালু হবে, ব্যাংক রেট কত হবে, সেই সমস্ত ডিসিশন নেওয়াকে আমরা বলে থাকি মনিটারি পলিসি। এবং সেই সমস্ত ডিসিশন কে নেয়? আরবিআই বা সেন্ট্রাল ব্যাংক নিয়ে থাকে। তাহলে মনিটারি পলিসি মানে কি? রেপো রেট বা ক্যাশ রিজার্ভ রেশিও বা ওপেন মার্কেট অপারেশন বা ব্যাংক রেট বা রিভার্স রেপো রেটও থাকে। এই সমস্ত রেট, এই সমস্ত টুলসগুলোকে কাজে লাগানো হয় যে পলিসিতে, সেই পলিসিকে বলা হয় মনিটারি পলিসি। চাইলে লিখে নিতে পারো, রেপো রেট, ক্যাশ রিজার্ভ রেশিও, ওপেন মার্কেট অপারেশন, ব্যাংক রেট। all of these tools, the application of all of these tools to maintain proper monetary phenomena in the economy, আমি ডেফিনেশনটা একটু ভুল হয়ে যাচ্ছে, আমি ঠিক করে একটু গুছিয়ে বলছি। সেটা হচ্ছে monetary policy refers to the application of different tools like repo rate, reverse repo rate, cash reserve ratio, open market operation and bank rate by the Central Bank of India or by the Central Bank of any government, any country. Again bolchi, just note it, monetary policy refers
to the application of different tools like repo rate, cash reserve ratio, open market operation, bank rate by the central bank of any country. ওকে, তো মনিটারি পলিসি কী সেটা বোঝা গিয়েছে। আমি এই প্রত্যেকটা বিষয়কে এক্সপ্লেন করব, রেপো রেট কী, ক্যাশ রিজার্ভ রেশিও কী, এবং ওপেন মার্কেট কী, ব্যাঙ্ক রেট কী, এবং এগুলোর মাধ্যমে কিভাবে আমরা ইনফ্লেশনটাকে কন্ট্রোল করতে পারি। অ্যান্টি ইনফ্লেশনারি পলিসি তো অ্যান্টি ইনফ্লেশনারি পলিসিতে গভর্নমেন্ট এগুলোর মাধ্যমে কিভাবে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করতে পারে সেটা আমরা পড়ব। তবে তার আগে আসি ফিসকাল পলিসি ব্যাপারটা কী। ফিসকাল পলিসিতে গভর্নমেন্টের হাতে মেন যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে গভর্নমেন্টের এক্সপেন্ডিচার আর ট্যাক্স। এই বাজেট সারপ্লাসটাও আমি প্রপারলি রাখছি না, গভর্নমেন্টের এক্সপেন্ডিচার আর ট্যাক্স। সো ফিসকাল পলিসির ডেফিনেশন কি? ফিসকাল পলিসি রেফার্স টু দ্য অ্যাপ্লিকেশন অফ টুলস লাইক গভর্নমেন্ট এক্সপেন্ডিচার অ্যান্ড ট্যাক্সেস বাই দি গভর্নমেন্ট অফ এনি কান্ট্রি। গভর্নমেন্ট, যে কোনো দেশের গভর্নমেন্ট এক্সপেন্ডিচার আর ট্যাক্সের টুলের মাধ্যমে ইকোনমিটাকে অপারেট করে, এবং সেই পলিসিটাকে আমরা বলে থাকি ফিসকাল পলিসি। ডেফিনেশনটা লিখে নেবে। এবার এই ফিসকাল পলিসি আর মনিটারি পলিসির মাধ্যমে কীভাবে ইনফ্লেশনটা কন্ট্রোল হয় নাও আমরা ওটা দেখব। রেপো রেট বিষয়টা কি সেটা আগে আমাদেরকে জানতে হবে। রেপো রেট হচ্ছে যে ধরো আরবিআই ইন কেস অফ অন্য কোনো দেশের ক্ষেত্রে সেন্ট্রাল ব্যাঙ্ক হতে পারে, আর এপাশে রয়েছে কমার্শিয়াল ব্যাঙ্কস লাইক এসবিআই হতে পারে বা পিএনবি হতে পারে বা যে কোনো কমার্শিয়াল ব্যাঙ্ক হতে পারে। তো এই কমার্শিয়াল ব্যাঙ্কগুলো বা এসবিআই বা পিএনবি এরা আরবিআইয়ের থেকে লোন নেবে, বা আরবিআইয়ের থেকে বড় করবে। স্বাভাবিক, কমার্শিয়াল ব্যাঙ্কের কাছে একটা টাইমে ধরো টাকা শেষ হয়ে যেতেই পারে বা ওদের আরবিআইয়ের থেকে লোন নেওয়ার প্রয়োজন পড়তেই পারে, তো ওরা আরবিআইয়ের থেকে লোন নেবে, বড় করবে, যার দিকে অ্যারো সে লোনটা নিচ্ছে। তো এইবার আরবিআই ধরো ওকে 100 টাকা দিল। কত দিল? 100 টাকা দিল। আরবিআই যখন ফেরত নেবে টাকাটা, তখন তো 100 টাকা ফেরত নেবে না, ইন্টারেস্ট নেবে। তো আরবিআই টাকাটা ফেরত নেওয়ার সময় ইন্টারেস্ট নেবে। আরবিআই কত টাকা ফেরত নেবে? আরবিআই হয়তো 130 টাকা ফেরত নিল। তাহলে এই যে 30%, 30%, এইটা হচ্ছে ইন্টারেস্ট রেট। এই ইন্টারেস্ট রেটটা কে দিচ্ছে? সেন্ট্রাল ব্যাঙ্ক দিচ্ছে। কাকে দিচ্ছে? আরবিআইকে দিচ্ছে। এবং এই ইন্টারেস্ট রেটটাকে আমরা বলে থাকি রেপো রেট। কি বলে থাকি? এই ইন্টারেস্ট রেটটাকে রেপো রেট। এবং এটা শর্ট টার্মের জন্য হয়, এই লোনটা শর্ট টার্মের জন্য নেওয়া হয়। ওকে, অল্প সময়ের জন্য নেওয়া হয়, 6 মাস, 9 মাস, 12 মাস, 1 বছরের অল্প সময়ের জন্য নেওয়া হয়। আর এই জিনিসটাই, এই 30% রেট অফ ইন্টারেস্টই নিচ্ছে, কিন্তু লং টার্মের জন্য নিচ্ছে। পুরো বাকি গল্পটা সেম। আরবিআইয়ের থেকে কমার্শিয়াল ব্যাঙ্কগুলো লোন নিচ্ছে, ঠিক আছে? সিবি মানে কিন্তু কমার্শিয়াল ব্যাঙ্ক, কেউ আবার সেন্ট্রাল ব্যাঙ্ক ভেবো না। লং টার্ম লোন নিচ্ছে, আরবিআইয়ের থেকে নিচ্ছে, কমার্শিয়াল ব্যাঙ্কগুলো লোন নিচ্ছে, 100 টাকাই ধরো নিচ্ছে, 30%-এ 130 টাকা ফেরত দেবে, কিন্তু লং টার্মের জন্য নিচ্ছে, অনেক সময়ের জন্য নিচ্ছে, 5 বছর, 10 বছর। তখন সেই রেটটার নাম হয়ে যায় ব্যাঙ্ক রেট। তখন সেই রেটটার নাম আর রেপো রেট থাকে না, হয়ে যায় ব্যাঙ্ক রেট। তাহলে আরবিআইয়ের থেকে সেন্ট্রাল ব্যাঙ্ক যখন বড় করে বা লোন নেয়, যে ইন্টারেস্ট রেটটা আরবিআইকে দেয়, সেই ইন্টারেস্ট রেটটাকে আমরা রেপো রেটও বলতে পারি, ব্যাঙ্ক রেটও বলতে পারি। শর্ট টার্মে লোনটা নিলে রেপো রেট, লং টার্মে লোনটা নিলে রিভার্স রেপো রেট। এই লং টার্মে লোনটা নিলে ব্যাঙ্ক রেট। ওকে। আর ক্যাশ রিজার্ভ রেশিওটা কি একটু বলে দিই। তবে এটা বলার আগে ক্যাশ রিজার্ভ রেশিওটা আমি বলার আগে আমি তোমাদেরকে একটু বলি যে রেপো রেট বাড়িয়ে দিলে, রেপো রেট ইনক্রিজ করে দিলে কীভাবে ইনফ্লেশনটা কন্ট্রোল হবে। এখানে টুলে কী দেওয়া আছে যে রেপো রেটটা আমরা ইনক্রিজ করব, এবং তাতে এখানে এক্সপ্লেনেশনে দেওয়া আছে রেপো রেট বিষয়টা কী, এবং তার ফলে ইকোনমিতে এফেক্ট কী পড়বে, কীভাবে ইনফ্লেশনটা কন্ট্রোল হবে, তো সেটা দেখো। ধরো আচ্ছা, আমি এটা একটু নিচে করছি। ধরে নিলাম যে আরবিআই, ওকে এটা একটু বাড়ানোটা দরকার। ধরে নিলাম যে আরবিআই এসবিআইয়ের থেকে, এসবিআই এখানে একটা কোনো কমার্শিয়াল ব্যাঙ্ককে রিপ্রেজেন্ট করছে। আরবিআই বলল যে আমি তোমাকে 100 টাকা দেব লোন, কিন্তু তুমি যখন ফেরত দেবে তুমি আমাকে 120 টাকা দেবে। কত দেবে? 120 টাকা।
120। এবার এসবিআই ওই 100 টাকাটা নিয়ে কি করবে? আরবিআইয়ের থেকে 100 টাকা নিয়ে ও ওই 100 টাকা বিজনেস করবে, 100 টাকার বিজনেস করবে। অর্থাৎ কেউ লোন চাইতে আসলে এসবিআইয়ের কাছে, আরবিআইয়ের কাছে তো আমরা কেউ লোন চাইতে যেতে পারবো না, সবাই এসবিআইয়ের কাছেই লোন চাইতে যাইবো। তো এসবিআইয়ের কাছে যখন লোন চাইতে আমরা যাব, এসবিআই কিন্তু আমাদের থেকে বলবে যে 25% রেট অফ ইন্টারেস্ট আছে, লোন নেবেন? আমরা বলবো হ্যাঁ ঠিক আছে দিন, 25%টা একটু বেশি, তাও নিলাম। তো এসবিআই আমাদের থেকে যখন টাকাটা ফেরত পাবে, কত পাবে? 125 টাকা কিন্তু এসবিআই আমাদের থেকে ফেরত পাবে, কারণ 25% রেট অফ ইন্টারেস্ট দিয়ে ইন্টারেস্টে আমাদেরকে লোন দিয়েছে। এবারে 125 টাকার মধ্যে থেকে 120 টাকা যেটা আরবিআইকে ফেরত দেওয়া, সেটা দিয়ে দেবে, 5 টাকা এসবিআই নিজের পকেটে রেখে দেবে। এইটা গেল একটা সিচুয়েশান। এবার ভাবো, আরবিআই যদি বলে 100 টাকা লোন দেবো, কিন্তু তুমি আমাকে রেট অফ ইন্টারেস্ট দেবে 40%, 40%, তখন এসবিআই ভাববে যে আমি যখন আরবিআইকে ফেরত দেবো আমাকে 140 টাকা দিতে হবে। তাহলে এবার আমার কাছে 100 টাকা আছে, আমি সাধারণ মানুষ যদি কাউকে লোন দিতে হয়, তাহলে আমাকে নিশ্চয়ই 40%-এর বেশিতে লোনটা দিতে হবে, নিশ্চয়ই আমাকে 40%-এর বেশিতে লোনটা দিতে হবে। কারণ আমি যদি 40%-এর বেশিতে লোনটা না দিই, তাহলে কিন্তু আমি লাভ করতে পারবো না। মানে আমি যদি 41%-এ লোনটা দিই, তাহলে 141 টাকা আমি লোকের থেকে পাবো, যাকে লোন দিয়েছি তার থেকে 141 টাকা পাবো, এবং 1 টাকা আমার পকেটে, 140 টাকা আরবিআইকে ফেরত দিয়ে দেবো। কিন্তু এবার আরবিআই যদি আমাকে বলে বা তোমাকে বলে যে 41% রেট অফ ইন্টারেস্টে লোন নেবেন, আমরা কিন্তু বলবো যে না, নেব না, এত রেট অফ ইন্টারেস্ট দিয়ে আমরা কিন্তু লোন নেব না। তো এইবার কি হলো? এবার যেটা হলো, আগে আমরা যে লোনটা নিচ্ছিলাম 25% রেট অফ ইন্টারেস্ট বলে, এখন কিন্তু রেট অফ ইন্টারেস্টটা বেড়ে গেছে বলে আমরা লোনটা নিচ্ছি না। এবং লোনটা না নেওয়ায় আগে আমরা ওই লোনটা নিয়ে কী করতাম? হয়তো হোম লোন নিয়েছি, না হয়তো কার লোন নিয়েছি, বা হয়তো এডুকেশন লোন নিয়েছি। ওই লোনটা নিয়ে আমরা কী করতাম? স্পেন্ডিং করতাম, খরচ করতাম, ইকোনমিক অ্যাক্টিভিটি হতো, এবং হিসাব মতো ওই লোনটা নিয়ে আমরা কী করতাম? হিসাব মতো ওই লোনটা নিয়ে আমরা ডিম্যান্ড করতাম, ডিম্যান্ডটা বাড়াতাম। এবং ডিম্যান্ড বাড়লে আমরা কি জানি যে অ্যাগ্রিগেট সাপ্লাইয়ের থেকে একটা টাইমে বেশি হয়ে যায় এবং প্রাইস বেড়ে যায়, যেটাকে আমরা বলে থাকি ডিম্যান্ড পুল ইনফ্লেশন। কিন্তু এইবার কিন্তু আমরা সেই লোনটা নিতে পারলাম না। কেন? ইন্টারেস্ট রেট এসবিআই ইন্টারেস্ট রেট অনেক বেশি চেয়েছে, তো আমরা লোনটা নিলাম না। লোনটা না নিলে ডিম্যান্ডও করতে পারলাম না, তো প্রাইসটাও বাড়লো না। তো ইনফ্লেশনটা কিন্তু কন্ট্রোল হলো। এবার কথা হচ্ছে, ইনফ্লেশনটা কি এই কারণে কন্ট্রোল হলো যে আমরা লোনটা নিতে পারলাম না? হ্যাঁ, সেই কারণেই কন্ট্রোল হলো। কিন্তু সেই লোনটা আমরা নিতে পারলাম না কেন? কারণ এসবিআই অনেক বেশি রেট অফ ইন্টারেস্ট চাপিয়ে রেখেছে। এবার এসবিআই অত রেট অফ ইন্টারেস্ট চাপিয়ে রেখেছে কেন? তার কারণ হচ্ছে যে আরবিআই যে রেপো রেটটা ঠিক করে রেখেছে, সেটা অনেক বেশি করে রেখেছে এবার 40%। আগে যেটা 25% ছিল, সেটা 40% করে রেখেছে। তো রেপো রেটটা খুব বেশি বাড়িয়ে দিলে ব্যাংক কিন্তু, মানে আমরা কেউ আর লোন নেব না ব্যাংক থেকে, সেটা এখানে প্রমাণ হয়ে গেল। তো ইকোনমিক অ্যাক্টিভিটি হবে না, ডিম্যান্ড আসবে না খুব বেশি, ইনফ্লেশন ইকোনমিতে কিন্তু আসবে না, মানে অতটা আসবে না। বোঝা গেল? এইভাবে রেপো রেট বাড়িয়ে দিয়ে কিন্তু আমরা ইনফ্লেশনটাকে কন্ট্রোল করতে পারি। ওকে, নেক্সট আসছি ব্যাঙ্ক রেটের ক্ষেত্রেও ব্যাপারটা সেম, ব্যাঙ্ক রেট বাড়িয়ে দিয়েও, কারণ ব্যাঙ্ক রেট তো বললাম সেম গল্প। ওকে, ব্যাঙ্ক রেটের গল্পটাও সেম। তো ব্যাঙ্ক রেট বাড়িয়ে দিয়েও কিন্তু আমরা ইনফ্লেশনটাকে কন্ট্রোল করতে পারি। দেখো এখানে লেখাই আছে লেস বরোয়িং লোয়ার স্পেন্ডিং। আচ্ছা, এবার ক্যাশ রিজার্ভ রেশিও ব্যাপারটা কি? ক্যাশ রিজার্ভ রেশিও ব্যাপারটা হচ্ছে যে ব্যাঙ্কগুলোকে, প্রত্যেকটা কমার্শিয়াল ব্যাঙ্কে আরবিআইয়ের কাছে একটা টাকা রাখতে হয়। তো কমার্শিয়াল ব্যাঙ্ক ধরো 100 টাকা কমার্শিয়াল ব্যাঙ্কের কাছে আছে। এবার কমার্শিয়াল ব্যাঙ্কে আরবিআই বলল যে 70% ব্যাঙ্ক রেট, 70 টাকা ব্যাঙ্ক রেট, মানে 70% ব্যাঙ্ক রেট, অর্থাৎ 70 টাকা, 100 টাকা থাকলে 70 টাকা আরবিআইয়ের কাছে রাখতে হবে। তাহলে এবার কমার্শিয়াল ব্যাঙ্কের কাছে কত পড়ে থাকলো? 30 টাকা। ওই 30 টাকা নিয়ে যদি ওদেরকে মার্কেটে বিজনেস করতে হয়, লোন দিতে হয়, তাহলে 30 টাকা নিয়ে লাভ করতে গেলে, 30 টাকার উপরে যদি ওদেরকে লাভ তুলতে হয়, যদি ধরো 30 টাকার উপরে ওরা, আমি ধরে নিলাম যে 30%, মানে ধরে নিলাম 10% ইন্টারেস্ট রেট দেয়, তাহলে মাত্র 3 টাকা লাভ করতে পারবে। 30 টাকার উপরে যদি ওরা 20% ইন্টারেস্ট দেয়, তাহলে 6 টাকা লাভ করতে পারবে। 30% ইন্টারেস্ট দিলে 9 টাকা লাভ করতে পারবে। তো ওরা কিন্তু বেশি লাভ করতে পারবে না,
কারণ ওদের বেশিরভাগ টাকা কিন্তু আরবিআই নিয়ে চলে গেছে এবং এখন ওদের কাছে এত কম টাকা পড়ে আছে যে ওরা বেশি লোন দিতে পারবে না, এবং যে লোনটা ওরা দেবে সেই লোন থেকে লাভ করতে গেলেও ওদেরকে অনেক বেশি ইন্টারেস্ট রেট রাখতে হবে। ভাবো তো 20% ইন্টারেস্ট রেট রেখে দিয়েছে বা 40% ইন্টারেস্ট রেট রেখে দিয়েছে। তো এবার কথা হচ্ছে যে এত ইন্টারেস্ট রেট যখন ওরা রেখে দেবে লাভ করার জন্য, কারণ ব্যাংকের কাছে তো অপশান নেই, কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর কাছে অপশান নেই, আরবিআই ওদের বেশিরভাগ টাকা ক্যাশ রিজার্ভ রেশিও হিসেবে রেখে দিয়েছে, তাহলে ওদেরকে বিজনেস করতে গেলে অনেক বেশি রেট অফ ইন্টারেস্টে এখন টাকাটাকে লোন দিতে হবে, কারণ ওদের টাকাটা অনেক কম আছে। তো এবার এত বেশি রেট অফ ইন্টারেস্টে কি আমরা লোন নেব? না, আমরা কেউ কিন্তু লোন নেব না। তো বড়োয়িং হবে না, স্পেন্ডিং হবে না, খরচ হবে না, অ্যাগ্রিগেট ডিম্যান্ড বাড়বে না, প্রাইস কন্ট্রোলে থাকবে। এইবার আরবিআই যদি বলতো যে 100 টাকার মধ্যে থেকে 10 টাকা আমাকে দাও, 10 টাকা আমাকে দাও, বাকি 90 টাকা তুমি তোমার কাছে রাখো, এবার এই 90 টাকা নিয়ে কিন্তু ওরা অনেক কম রেট অফ ইন্টারেস্টেও বিজনেস করতে পারতো। এই 90 টাকায় যদি ওরা 10% রেট অফ ইন্টারেস্টও দিত, তাহলেও কিন্তু ওদের 9 টাকা প্রফিট হয়ে যেত। এবং আগের 30 টাকা যখন ওদের কাছে ছিল আগের কেসটাতে, তখন ওরা 30% রেট অফ ইন্টারেস্ট দিয়ে 9 টাকা তুলতে পেরেছে। 30% রেট অফ ইন্টারেস্ট দিয়েছে, তবেই 9 টাকা উঠে এসেছে, লাভ হয়েছে। 30% রেট অফ ইন্টারেস্টে লোনটা দিয়েছে মানুষকে, তবেই 9 টাকা লাভ হয়েছে। এবার কথা হচ্ছে 30% রেট অফ ইন্টারেস্ট দেখে আমরা কেউ লোনটা নিইনি, তো এই 9 টাকা লাভটা ব্যাংক করতেও পারেনি, এসবিআই করতে পারেনি। কিন্তু এখন 90 টাকা ব্যাংকের কাছে আছে, 10% রেট অফ ইন্টারেস্টে ব্যাংক লোন দিচ্ছে, এখন সবাই আমরা লোন নেব, তো 9 টাকা কিন্তু ব্যাংক প্রফিট করে নিতে পারবে। এবং এই ক্ষেত্রে আমরা সবাই লোন নিচ্ছি, তাহলে ইকোনমিক অ্যাক্টিভিটি হবে, স্পেন্ডিং হবে, খরচা হবে, ডিম্যান্ড বাড়বে, প্রাইসও কিন্তু বাড়বে, তো ইনফ্লেশন হবে। তো কোন কেসে ইনফ্লেশন হবে না? যে কেসে ক্যাশ রিজার্ভ রেশিওটা সিআরআরটা অনেক বেশি হয়ে যায়, সেই কেসে ব্যাংকের কাছে বেশি টাকা পড়ে থাকে না, এবং অল্প টাকা দিয়ে বিজনেস করতে গেলে ব্যাংকে বেশি ইন্টারেস্ট রেট চাপাতে হয়। বেশি ইন্টারেস্ট রেট চাপাতে হলে ব্যাংকের থেকে আমরা কেউ আর লোন নিই না, তো ইকোনমিতে ইনফ্লেশনটা হয় না। তো এখানে দেখো সেটাই লেখা আছে, ইনক্রিজ ইন দ্য সিআরআর। ওপেন মার্কেট অপারেশন কি? আরবিআই গভর্নমেন্টের বন্ড সেল করে, আরবিআই মার্কেটে নেবে গভর্নমেন্টের বন্ড সেল করে, এবং গভর্নমেন্টের বন্ড সেল করে গভর্নমেন্টের মানে আরবিআই একটা এরকম পেজ নিয়ে আসে, পেজ নিয়ে এসে পাবলিকের কাছে গভর্নমেন্টের এই বন্ড সেল করে। গভর্নমেন্ট এবং সাধারণ মানুষ কী ভাবে যে আরবিআইয়ের বন্ড, এবং বন্ডের উপরে ধরো একটা ইন্টারেস্ট বলা থাকে যে 10% ইন্টারেস্ট দেওয়া হবে বা 15% ইন্টারেস্ট রেট দেওয়া হবে, তো লোকে ভাবে আরবিআইয়ের বন্ড, বা বাবা তাহলে আরবিআইয়ের বন্ড, তার মানে তো ঠকে যাওয়ার কোনো ব্যাপার নেই, সবাই এটাকে ট্রাস্ট করতে পারে, তো সবাই কিন্তু এই বন্ডটা কেনে, গভর্নমেন্টের বন্ডটা কেনে। এবার সবাই যখন বন্ডটা কিনছে, বন্ডটার জন্য কেনার জন্য তো একটা দাম দিতে হবে, আরবিআই তো বন্ডটা এমনি এমনি বিক্রি করবে না, তো বন্ডটার দাম ধরো 1000 টাকা, কেউ 1000 টাকার বন্ড কিনছে, কেউ 3000 টাকার বন্ড কিনছে, তো এই 1000 টাকা বা 3000 টাকাটা ছিল তো মানুষের পকেটে, এটা মার্কেটে খরচা হতো, স্পেন্ডিং হতো, অ্যাগ্রিগেট ডিম্যান্ড বাড়তো, প্রাইস বাড়তো, কিন্তু এই 1000 টাকাটা এখন চলে যাচ্ছে মানুষের পকেট থেকে বেরিয়ে সরকারের কাছে, কারণ সবাই ওই টাকাটা দিয়ে বন্ড কিনে নিচ্ছে। তাহলে মানুষের পকেট থেকে টাকাটা কমে গেল, পকেট থেকে টাকাটা কমে গেল মানে ইকোনমিতে এখন টাকাটা কম খরচা হবে, স্পেন্ডিংটা কম হবে, অ্যাগ্রিগেট ডিম্যান্ডটা কম বাড়বে, প্রাইসটা কন্ট্রোলে থাকবে। এইভাবে ওপেন মার্কেট অপারেশান করে বা ক্যাশ রিজার্ভ রেশিও বাড়িয়ে বা রেপো রেট বাড়িয়ে বা ব্যাঙ্ক রেট বাড়িয়ে কিন্তু আমরা ইনফ্লেশন কন্ট্রোল করতে পারি। গোলটা কি? টাইট করা। কি টাইট করা? লিকুইডিটি, মানে লিকুইডিটি বা যেটাকে আমরা বলি লিকুইড ক্যাশ, সেটাকে কমিয়ে দেওয়া ইকোনমি থেকে, তাহলে ডিম্যান্ডটা কম হবে, পারচেসিংটা কম হবে, স্পেন্ডিংটা কম হবে, এবং প্রাইসটা লো থাকবে। নেক্সট, ফিসকাল পলিসির মাধ্যমে গভর্নমেন্ট কীভাবে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করে? তো গভর্নমেন্ট এক্সপেন্ডিচারটাকে কমিয়ে দিতে পারে, খরচাটাকে কমিয়ে দিতে পারে। ওকে, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বা খরচাটাকে যদি কমিয়ে দেয়, স্পেন্ডিংটাকে যদি কমিয়ে দেয়, তাহলে গভর্নমেন্ট কোথায় কোথায় খরচা করে? ইনফ্রাস্ট্রাকচারের উপর করে, রাইট? গভর্নমেন্ট ধরো হসপিটাল বানায়, রোড বানায়, রেলওয়ে বানায়, ব্রিজ বানায়, কিন্তু এই খরচা বা স্পেন্ডিংটা যদি গভর্নমেন্ট কমিয়ে দেয়, তো সেই ক্ষেত্রে কি হবে? ধরো গভর্নমেন্ট খরচাটা কমিয়ে দিল, গভর্নমেন্ট খরচাটা কমিয়ে দিলে মানে গভর্নমেন্ট হসপিটাল বানালো না, স্কুল বানালো না, গভর্নমেন্ট রেল বানালো না, রোড বানালো না, ব্রিজ বানালো না, তো আমি অসুস্থ হলে এবার আর হসপিটালে যেতে পারবো না, কারণ গভর্নমেন্ট ভালো হসপিটাল বানায়নি, খরচা করেনি, তো আমি কোথায় যাব? নার্সিং হোমে যাব।
একটা সাধারণ মানুষ কোথায় যাবে? নার্সিং হোমে যাবে। এবার নার্সিং হোমে গভর্নমেন্ট হসপিটালে যেটা 2 টাকায় হয়ে যেত, নার্সিং হোমে সেটা 2 লাখ টাকা লাগবে। তো ওই মানুষের পকেট থেকে কিন্তু একটা বিরাট টাকা বেরিয়ে গেল। কেন বেরিয়ে গেল? কারণ শুধুমাত্র গভর্নমেন্ট খরচা করেনি বলে। এবার ওর কাছে ওই 2 লাখ টাকা ওর পকেট থেকে কমে গেল। এবার ও বাইরে বেরিয়ে কিন্তু বুঝে শুনে খরচা করবে, কারণ এই 2 লাখ টাকাটা কিন্তু এখনও বাইরের মার্কেটে আর খরচা করতে পারবে না, কারণ ওই 2 লাখ টাকা এখন ওর খরচা হয়ে গিয়েছে। তো ও কিন্তু এখন ডিম্যান্ডটা কমিয়ে দেবে। মার্কেটে এসে ওর নিজের যে ডিম্যান্ড বা যে জিনিসপত্রগুলো আগে কিনতো বা জিনিসপত্রগুলো এখন বুঝে শুনে কিনবে। এবং ডিম্যান্ড কমে গেলে আলটিমেটলি কী হবে? অ্যাগ্রিগেট ডিম্যান্ড কিন্তু অ্যাগ্রিগেট সাপ্লাইয়ের থেকে কম থাকবে। অর্থাৎ 200টা জিনিস তৈরি হয়েছে, মার্কেটে ডিম্যান্ড আছে 100টা, তাহলে আলটিমেটলি প্রাইস কমে যাবে। প্রডিউসাররা প্রাইস কমিয়ে দেবে, কারণ দেখবে ওদের জিনিস বিক্রি হচ্ছে না, স্টক হয়ে পড়ে আছে। হলো। আবার অন্যভাবে ভাবো যে গভর্নমেন্ট স্পেন্ডিং করছে না, খরচা কমিয়ে দিয়েছে, মানে প্রাইভেট স্কুল এই পাবলিক স্কুল গভর্নমেন্ট বানাচ্ছে না, তাহলে আমরা সবাই ছেলে মেয়েদের কোথায় পড়তে পাঠাবো? গভর্নমেন্ট স্কুলে পড়তে পাঠাবো না। গভর্নমেন্ট স্কুলে পড়তে পাঠাতে পারবো না, কারণ সরকার গভর্নমেন্ট স্কুল বানায়নি, বা বানালেও সেখানে ফেসিলিটি খুব খারাপ অবস্থায় রেখে দিয়েছে, খরচা করছে না। তো সব ছেলেমেয়েরা কিন্তু এখন পাবলিক স্কুলে পড়তে যাবে। তো পাবলিক স্কুলে পড়তে গেলে কি হবে? তাদের বিরাট একটা টাকা বছরে, যেটা হয়তো 1000 টাকায় পড়াশুনো হয়ে যেত, সেটা হয়তো বছরে 1 লাখ টাকায় পড়াশুনোটা হবে। 1 লাখ টাকায় পড়াশুনো হলে তাহলে মানুষের পকেট থেকে আবার টাকাটা বেরিয়ে গেল। যে টাকাটা হয়তো গভর্নমেন্ট সরকারি স্কুল বানিয়ে দিলে 1000 টাকা খরচা হতো, পকেটে হয়তো 99,000 পড়ে থাকতো। সেই 99,000 টাকাটা মার্কেটে খরচা হতো, খরচা হলে অ্যাগ্রিগেট ডিম্যান্ড বাড়তো, প্রাইস বাড়তো। কিন্তু এখন সেই 1 লাখ টাকা খরচা হয়ে গেছে, তো মার্কেটে ওই জিনিসটার ডিম্যান্ড হবে না, মানে ও এখন মার্কেটে কম ডিম্যান্ড করবে জিনিসের, তো ডিম্যান্ড কিন্তু কমে যাবে এবং প্রাইসটা কী হবে? কমে যাবে। সেটা অলরেডি এখানে বললাম। তো এইভাবে গভর্নমেন্টের স্পেন্ডিং, গভর্নমেন্টের এক্সপেন্ডিচার বা খরচাও কিন্তু ইনফ্লেশনটাকে কন্ট্রোল করতে পারে। গভর্নমেন্ট যদি স্পেন্ডিং কমিয়ে দেয়, খরচা কমিয়ে দেয়, তাহলেও ইনফ্লেশন কন্ট্রোল হতে পারে। গভর্নমেন্ট যদি ট্যাক্স বাড়িয়ে দেয়, ট্যাক্স বাড়িয়ে দেওয়া মানে কি? ট্যাক্স বাড়িয়ে দেওয়া মানে গভর্নমেন্ট টিটাকে বাড়িয়ে দিয়েছে। গভর্নমেন্ট টি বা ট্যাক্সটাকে বাড়িয়ে দিলে কি হবে? টি বা ট্যাক্সটাকে গভর্নমেন্ট বাড়িয়ে দিলে, ধরো তোমার ইনকাম 10,000 টাকা ছিল, তুমি 1,000 টাকা ট্যাক্স দিতে, 9,000 টাকা তোমার হাতে থাকতো, তুমি মার্কেটে 9,000 টাকার ডিম্যান্ড করতে, 9,000 টাকার জিনিসপত্র কিনতে। এবার গভর্নমেন্ট ট্যাক্সটা বাড়িয়ে দিয়ে হয়তো 3,000 টাকা করে দিয়েছে, তাহলে 10,000 টাকা ইনকামের মধ্যে থেকে তোমার হাতে কত পড়ে থাকলো? 7,000 টাকা। তো তুমি কিন্তু মার্কেটে আর এখন 9,000 টাকার ডিম্যান্ড করতে পারবে না, তুমি কম জিনিসের ডিম্যান্ড করবে, কারণ তোমার ইনকাম, খরচা করার মতো ইনকাম বা যেটাকে আমরা ডিসপোজেবল ইনকাম বলি, সেটা কমে গিয়েছে। এখন কিন্তু অ্যাগ্রিগেট ডিম্যান্ড আস্তে আস্তে অ্যাগ্রিগেট সাপ্লাইয়ের থেকে কমে যাবে এবং প্রাইস কমে যাবে। তো এইভাবেও কিন্তু গভর্নমেন্ট ইনফ্লেশনটাকে কন্ট্রোল করতে পারে, ট্যাক্সটাকে বাড়িয়ে দিয়ে। ওকে, সো দিস আর দ্য মেজর পয়েন্টস। বাজেট সারপ্লাস হলেও ইনফ্লেশনটা কন্ট্রোল করা যায়। ওকে, তো এটার গোল কি? ফিসকাল পলিসির মেন গোলটা হচ্ছে পাবলিক ডিম্যান্ডটাকে ডিক্রিজ করা, ট্যাক্সেশন বাড়িয়ে বা গভর্নমেন্ট স্পেন্ডিং কমিয়ে। পাবলিক ডিম্যান্ডটা কমে গেলেই আলটিমেটলি ইনফ্লেশনটা কমে যাবে। আর মনিটারি পলিসির টার্গেট বা গোল কী ছিল? লিকুইডিটিটাকে টাইট করা, মানে ইউ ক্যান সে মানুষের হাত থেকে টাকাটাকে কমিয়ে দেওয়া ইন আ ওয়ে, বা ক্যাশের যে ফ্লোটা ইকোনমিতে সেটাকে কমিয়ে দেওয়া, যাতে ডিম্যান্ডটা কম হয়, স্পেন্ডিংটা কম হয় এবং প্রাইসটা কমে যায়। লাস্ট হচ্ছে সাপ্লাই সাইড মেজার। সাপ্লাই সাইড মেজারটা একটা খুব বেসিক বিষয়, যে গভর্নমেন্ট প্রোডাকশান বাড়ানো এবং সাপ্লাইয়ে যা যা বটলনেকস আছে, অর্থাৎ যা যা ব্যারিয়ার্স বা লিমিটেশনস আছে, সেই ব্যারিয়ার্স বা লিমিটেশনগুলোকে যদি রিমুভ করে দিতে পারে, সরিয়ে দিতে পারে এবং প্রোডাকশানটাকে যদি বাড়িয়ে দিতে পারে, তাহলে প্রোডাকশান বেড়ে গেলে, প্রোডাকশান বেড়ে যাচ্ছে মানে কি হচ্ছে ভালো করে বোঝো। প্রোডাকশান বেড়ে যাচ্ছে মানে কিন্তু অ্যাগ্রিগেট সাপ্লাই যেটা, সেটা বেশি থাকছে। বেড়ে যাচ্ছে মানে সেটা বাড়তে বাড়তে সেটা সবসময় কিসের থেকে বেশি থাকছে? টোটাল অ্যাগ্রিগেট ডিম্যান্ড যেটা ইকোনমিতে, তার থেকে বেশি থাকছে। এবং আমরা জানি অ্যাগ্রিগেট সাপ্লাই অ্যাগ্রিগেট ডিম্যান্ডের থেকে বেশি হলে কী হয়? প্রাইসটা কমে যায়। তো গভর্নমেন্ট যদি কোনো কারণে এই অ্যাগ্রিগেট সাপ্লাইটাকে কোনোভাবে, যদি অ্যাগ্রিগেট সাপ্লাই বা অ্যাগ্রিগেট প্রোডাকশান এটাকে বাড়িয়ে রাখতে পারে, বেশি করে রাখতে পারে অ্যাগ্রিগেট ডিম্যান্ডের থেকে, তাহলে প্রাইস কমে যাবে বা প্রাইসটা বাড়তে পারবে না, ইনফ্লেশনটা ইকোনমিতে সেইভাবে আর হতে পারবে না। এবার এই অ্যাগ্রিগেট সাপ্লাই বা টোটাল প্রোডাকশানটাকে বাড়িয়ে রাখার জন্য গভর্নমেন্ট কী করতে পারে? গভর্নমেন্ট ট্রান্সপোর্টেশনটাকে ইমপ্রুভ করতে পারে, কারণ অনেক জায়গায় সাপ্লাই কম হয় বা প্রোডাকশানটা কমে যায় অনেকটাই ট্রান্সপোর্টেশনের ব্যারিয়ারের কারণে, ট্রান্সপোর্টেশনের লিমিটেশন কারণে বা লজিস্টিকের ডিলের কারণে।
যে জিনিসটা সঠিক সময়ে পৌঁছাচ্ছে না সঠিক জায়গায়, সেই কারণে প্রোডাকশানে দেরি হচ্ছে, অ্যাগ্রিগেট সাপ্লাইটা কম হচ্ছে। র মেটেরিয়ালসের উপর ইম্পোর্ট ডিউটিটা গভর্নমেন্ট কমিয়ে দিতে পারে। গভর্নমেন্ট প্রডিউসারদের সাবসিডি দিতে পারে, যে আমরা তোমাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছি, সাবসিডি দিচ্ছি, তোমরা বেশি বেশি করে জিনিস বানাও। বেশি বেশি করে জিনিস বানালে অ্যাগ্রিগেট সাপ্লাই বেশি থাকে, অ্যাগ্রিগেট সাপ্লাই বেশি থাকলে অ্যাগ্রিগেট সাপ্লাই অ্যাগ্রিগেট ডিমান্ডের থেকে বেশি থাকবে, এবং তাহলে প্রাইস আর বাড়তে পারবে না, ইনফ্লেশন হবে না। গভর্নমেন্ট প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট আর প্রাইভেট সেক্টরের মধ্যে কম্পিটিশান, প্রাইভেট সেক্টরের মধ্যে যে এনকারেজমেন্ট সেটাকে বাড়ানোর চেষ্টা করতে পারে, তাহলেও আলটিমেটলি অ্যাগ্রিগেট সাপ্লাই ইকোনমিতে বাড়বে এবং প্রাইসটা বাড়তে পারবে না, ইনফ্লেশন হবে না। তো সাপ্লাই সাইডের মেজারে টার্গেটটা কি? সাপ্লাইটাকে বাড়াও, যাতে সাপ্লাইটা অ্যাগ্রিগেট ডিমান্ডের থেকে বেশি থাকে এবং ইনফ্লেশনটা ইকোনমিতে না আসে। সাপ্লাই সাইডটাকে বাড়াও, কস্ট অফ প্রোডাকশনটাকে কমিয়ে দাও, যাতে ইনফ্লেশনটা ইকোনমিতে কম আসে। ওকে, সো দিস আর দ্য থ্রি মেজর পলিসিস অফ ইনফ্লেশন। একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল হচ্ছে আরবিআই যখন রেপো রেট ইনক্রিজ করেছিল, হাই ইনফ্লেশন 2022-23 যখন হাই ইনফ্লেশন হয়ে গিয়েছিল, তখন আরবিআই কিন্তু রেপো রেটটা বাড়িয়ে দিয়েছিল। তারপরে গভর্নমেন্ট ফুয়েলের উপর সাবসিডিটা কাট করে দিয়েছিল এবং জিএসটি বাড়িয়ে দিয়েছিল লাক্সারি আইটেমের উপর ইনফ্লেশন কমাতে। গ্লোবালি দেখতে গেলে ইউএসের যে ফেডারেল রিজার্ভ, তারা ইন্টারেস্ট রেটটাকে মাল্টিপল টাইমস করে দিয়েছে 2022 সালে পোস্ট কোভিড ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার জন্য। Okay, so these are the points of anti-inflationary policy. Thank you.